স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, এমনি আগে যে লাস্ট মানে যে ৩ টে ক্লাস আমরা নিয়েছি সেই ৩ টে ক্লাস তো আমরা বুঝতে পেরেছো? না এই কঠিন হয়ে গেছে? দেখেছো? আচ্ছা, চলো। আচ্ছা, আজকে দেখো আমরা যেটা নিয়ে কথাবার্তা বলতে চাইছি, দেখো আমার এমনি ইচ্ছা ছিল আজকে তোমার আরেকটা মেথডে যে সলিউশনটাকে করা যায়, এখন অ্যানালিটিক্যাল মেথড। এই অ্যানালিটিক্যাল মেথডে আমি সলিউশনটাকে হয়তো করবো ভেবেছিলাম। তারপর দেখলাম যে না বড্ড বেশি সময় চলে যাচ্ছে। অ্যানালিটিক্যাল মেথডের সলিউশনটা ঠিক আছে বইয়ে করে দেওয়া আছে। আর পরীক্ষা তো আর অ্যানালিটিক্যাল মেথডের সলিউশন তুমি কিভাবে করলে সেটা তোমার পরীক্ষায় পড়বে না। যেটা পড়বে সেটা হচ্ছে যে মানে তোমার ওয়ান্স তুমি সলিউশনটা পেয়ে গেলে তারপর সেইখান থেকে কি টাইপের কি সব ইন্টারপ্রিটেশন ইত্যাদি করবে সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্ট। আর একটা মেথডের সলিউশন তুমি তো অলরেডি দেখলে যে তোমার ল্যাডার অপারেটর মেথডে বা অ্যালজেব্রিক সলিউশন যেটা সেইটা তো ডিটেলিংটা তুমি দেখেছো। দেখে মোটামুটি ভাবে ওয়েব ফাংশন এনার্জি এইগুলোকে তুমি পেয়েছো। এবার সেই ওয়েব ফাংশন এনার্জি এইগুলোকে নিয়ে কি সব করা যায় সেইগুলোকে নিয়ে বরং একটু আলোচনা করার দরকার আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেটা আজকে বেসিক্যালি করবো মোর অ্যাবাউট লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তাহলে এটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তার বিভিন্ন রকমের ডিসকাশনস গুলোকে একটুখানি দেখতে হবে। দুই রকমের ডিসকাশন। আচ্ছা, শুরুতে ডিসকাশন অন এনার্জি এটাকে আমরা আগে করে নিই, মানে এনার্জি নিয়ে যে কথাবার্তাটা সেটা একটুখানি আগে করে নিই, কারণ এটা নিয়ে কম কথা বললেই চলে যায়। ডিসকাশন অন এনার্জি। আচ্ছা, আগের দিনে আমরা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যে ডিসক্রিট এনার্জি লেভেল যেটা সেই এনার্জি এক্সপ্রেশন গুলোকে পেয়ে গিয়েছি। ঠিক আছে, সেই এনার্জি এক্সপ্রেশনটা কি ছিল না, এনার্জি এক্সপ্রেশনটা কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনটা ছিল এরকম দেখতে। ধরো যদি এটা একটা কোয়ান্টাম নাম্বার ধরো এন এর উপর ডিপেন্ড করে তাহলে ইএন ইকুয়াল টু তোমার এন প্লাস হাফ এইচ কস ওমেগা বা এন প্লাস হাফ এইচ নিউ, মানে আইদার এইচ কস ওমেগা অথবা এইচ নিউ। আচ্ছা, এইখানে আমি ওমেগাটা ইচ্ছা করে ওএসসি বা ওএসসি দিচ্ছি জাস্ট অসিলেটর বোঝানোর জন্য, যেখানে ওমেগা ওএসসিটা হচ্ছে রুট ওভার অফ কে বাই মিউ, যেখানে কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, মিউ হচ্ছে রিডিউস মাস। আর যদি তুমি নিউ অসিলেটরটাকে করো তো সেটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই মিউ, কারণ ওমেগা বাই 2 পাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি নিউ হয়, তাহলে নিউ অসিলেটরটা হবে 1/2 পাই রুট ওভার অফ কে বাই মিউ। আচ্ছা, এখানে এনটা তার অ্যালাউড ভ্যালু 0, 1, 2, 3 ডট 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 ডট, একে বলা হচ্ছে কি তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ভাইব্রেশনাল, এটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবারে এইখান থেকে কতগুলো জিনিস প্রথমে দেখো। প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যেহেতু ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার এন এর কতগুলো ডিসক্রিট ভ্যালু জি অ্যালাউড, আইদার জিরো সেটা ওয়ান নাহলে টু নাহলে থ্রি, তাহলে এনার্জিটা ঠিক একই রকম ভাবে ডিসক্রিট বা কোয়ান্টাইজ হবে। তার মানে প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে যেটা ক্লাসিক্যাল অসিলেটরের সাথে একটা তফাৎ, কিন্তু ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি হয়, অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ যখন হবে যে কোনো আরবিট্রারি অ্যামাউন্টে হতে পারে, তো সেক্ষেত্রে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। তাহলে যেটা হচ্ছে যে অ্যাজ অনলি সাম স্পেসিফিক ভ্যালুজ অফ এনার্জি are allowed, allowed energy for
quantum linear simple harmonic oscillator is quantized or discrete. এনআই ক্ষেত্রে ডিসক্রিট বা কোয়ান্টাইজ হিসেবে তোমার অ্যাপিয়ার করবে। কোয়ান্টাইজ বা ডিসক্রিট, এটা প্রথম কথা যেটা মাথায় রাখবে। আচ্ছা, এক্ষেত্রে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে মিনিমাম পসিবল এনার্জি, এটাকে বলা হয় 0 পয়েন্ট এনার্জি, যেটা ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে মিনিমাম এনার্জি যেটা 0 পয়েন্ট এনার্জিটা 0 ছিল। এক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি মানে তুমি জাস্ট এন এর জায়গায় 0 বসিয়ে দাও, এন এর জায়গায় 0 বসালে হাফ এইচ প্লাস ওমেগা বা হাফ এইচ নিউ, যেটা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি। তাহলে 0 পয়েন্ট এনার্জি ফর কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ইজ, যদি এনার্জিটা E0 হয় তাহলে সেটা কত বেরোচ্ছে তোমার, হাফ এইচ নিউ অসিলেটর। এটা মিনিমাম পসিবল এনার্জি, যেটা হচ্ছে তোমার 0 পয়েন্ট এনার্জি। কিন্তু যদি তুমি ক্লাসিক্যাল অসিলেটর দেখতে তাহলে কিন্তু এটার মধ্যে তুমি তফাৎ দেখবে। তার মানে দেখো এই যে ক্লাসিক্যাল অসিলেটরের সাথে কোয়ান্টাম অসিলেটরের আমি 4টি মূল তফাৎ দেখবো। দুটো তফাৎ হচ্ছে এখানেই বলে দেওয়া হলো, একটা হচ্ছে ক্লাসিক্যালি এনার্জিটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, এখানে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ কোয়ান্টিটি। ক্লাসিক্যালি মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটা 0, এখানে কিন্তু সেটা নন জিরো। এটা আর এর সঙ্গে সঙ্গে আরো যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তুমি যদি স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল এখানে দেখো, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ আছে, সেটা হচ্ছে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল, এবং সেটা ইকুইপেস্ট হবে। তুমি কি করে বের করবে এটা? ধরো ডেল্টা ইটাকে ক্যালকুলেট করছো, এন আর এন প্লাস ওয়ান তাদের ডিফারেন্সটা থেকে, মানে এন প্লাস ওয়ান লেভেলের এনার্জি এবং এন লেভেলের এনার্জি সেই ডিফারেন্সটা করলে কত হবে এখানে, এন প্লাস থ্রি বাই টু এইচ নিউ অসিলেটর মাইনাস এন প্লাস হাফ এইচ নিউ অসিলেটর, এটা হয়ে গেল তোমার কথা নিউ অসিলেটর। এটা তোমার নিউ অসিলেটর, এটা নিউ অসিলেটর। তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ডেল্টা ইটা সেটা হচ্ছে নিউ অসিলেটরের সঙ্গে তোমার সমান হচ্ছে, এবং দেখো এটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার উপর নির্ভর করছে না, অর্থাৎ সেটা ইকুইপেস্ট হচ্ছে। স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, for linear simple harmonic oscillator energy levels are equivalent, energy levels are equivalent। আসলে এটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ইকুইপেস্ট হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিয়ারেস্ট সিচুয়েশন যেখানে তুমি ইকুইপেস্ট এনার্জি লেভেলস পাও। পার্টিকুলার বক্স প্রবলেম যদি তুমি করো তাহলে দেখবে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিরকম ভাবে বেড়ে যাচ্ছে। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যদি দেখো তাহলে দেখবে পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কমে যাচ্ছে, রিজিড রোটারের ক্ষেত্রে তোমার বেড়ে যাচ্ছে, কোথাও বেড়ে যায় কোথাও কমে যায়। অ্যানহারমোনিক অসিলেটর যদি দেখো দেখো তাহলে দেখবে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কমে যাচ্ছে। কিন্তু লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে স্পেসিফিক যে ব্যাপারটা সেটা হচ্ছে এনার্জি লেভেল গুলো তোমার ইকুইভ্যালেন্ট বা পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার জিরো। রাইট? ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটুখানি ছবিতে দেখাই তোমার, ধরো জাস্ট মানে এটা মানে এমনিতেও দেখানো যায় অথবা একটা এঁকে দিয়েও দেখানো যায়। মানে ধরো একটা এইরকম ভাবে করবে। আচ্ছা, ঠিক আছে, এইরকম ভাবে করবে। ধরো এদিকে এমনি পোটেনশিয়াল এনার্জিটাকে যদি প্লট করি অ্যাজ এ ফাংশন অফ আর, তাহলে কেমন হয় জিনিসটা? একটা প্যারাবোলা টাইপের দেখতে হয় তো। ধরো এটা যদি প্যারাবোলার মাঝখানটা তুমি কনসিডার করো, যেখানে আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম, আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে এটা একটা প্যারাবোলা। তাই তো? এটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু আর ইকুইলিব্রিয়াম
তার অ্যাবাউটে পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে। এবারে এর মধ্যে বিভিন্ন এনার্জি লেভেলগুলোকে আমি দেখাচ্ছি। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা and so on. তা এই এনার্জিটা হচ্ছে E0, এটা হাফ এইচ নিউ অসিলেটর। তারপর একটা হচ্ছে E1, যেটা 3/2 এইচ নিউ অসিলেটর। তারপর একটা হচ্ছে E2, 5/2 এইচ নিউ অসিলেটর। তারপর একটা E3, 7/2 এইচ নিউ অসিলেটর অ্যান্ড সো অন। এবং এই যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে গ্যাপটা, এই গ্যাপটা বা এই গ্যাপটা বা এই গ্যাপটা বা এই গ্যাপটা, এইগুলো সব কত? সব হচ্ছে এইচ নিউ অসিলেটর। তাহলে এনার্জি লেভেলগুলো ইকুইপেস এবং পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার এইচ নিউ। এটা হলো। আচ্ছা, এবারে তুমি যদি এরকম করে ভাবো যে আমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করেছি, ডায়াটমিক মলিকুলকে তুমি রিজিড রোটার হিসেবে ধরো তুমি মডেল করছো যে diatomic molecule can be modeled as a linear simple harmonic oscillator, ঠিক আছে? ওই জন্য আমি যে ওমেগা বা নিউ এর যে এক্সপ্রেশন লিখেছি না, √k/μ, মিউটা হচ্ছে তার তোমার রিডিউস মাস, আর এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। মানে ব্যাপারটা হচ্ছে ধরো তুমি HF বা HCl এই টাইপের কোন একটা মলিকুল কনসিডার করছো যেখানে দুটো মাস পয়েন্ট থাকতে পারে, একটা মাস পয়েন্ট আর এখানে ধরো আর একটা মাস পয়েন্ট। এটা এই মাসটা ধরে নাও M1, এই মাসটা হচ্ছে M2। এবার এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা স্প্রিং এর মতো। ডায়াটমিক মলিকুলের এই যে বন্ডটাকে তুমি একটা স্প্রিং এর মতো করে ভাবছো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে রিডিউস মাসটা যে মিউটা আমি এনার্জি এক্সপ্রেশনে ব্যবহার করেছি সেটা কি না, সেটা হচ্ছে M1 M2 বাই M1 প্লাস M2। এখানে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোর দাদা মাসটা আমাকে কনসিডার করতে হবে, মোলার মাস নয় কিন্তু। মানে যেখানে M1 এবং M2 সেটা এমন আগে যে HF যদি কনসিডার করি তাহলে হাইড্রোজেনের জন্য মাসটাকে 1 আর ফ্লোরিনের জন্য তুমি জাস্ট 19 ধরে নিলে তা কিন্তু না। অ্যাকচুয়ালি যেটা আমরা 1 বা 19 বলি সেটা 1 মোলের জন্য। তাহলে একটার জন্য করলে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ? এটা মাথায় রাখবে। এটা হচ্ছে রিডিউস মাস। আর কে যেটা, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট কে, এই কেটা হচ্ছে ইট ইজ এ মেজার অফ রিজিডিটি অর স্টিফনেস অফ দ্য বন্ড। মানে একটা বন্ড কতটা শক্ত কে হচ্ছে তার মেজারমেন্ট। মানে যে বন্ড যত শক্ত তার ফোর্স কনস্ট্যান্ট তত বেশি। ধর এইচ এফ এর সঙ্গে ধর আমি এই আই কনসিডার করছি, এই জায়গার তুলনায় এইচ এফ বন্ডটা কিন্তু শক্ত, তার করসপন্ডিং ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে বেশি, ঠিক আছে? এবার ডায়াটমিক মলিকুল ক্যান বি মডেল অ্যাজ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এবারে এবারে যখন ডায়াটমিক মলিকুল ভাইব্রেট করবে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে যখন ভাইব্রেট করছে, তার কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশন পাওয়া যাবে, যে কোয়ান্টাইজ এনার্জি এক্সপ্রেশনটা তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এই মডেল দিয়ে বুঝে নিতে পারলে। আর এবারে যখন স্পেকট্রোস্কোপি কনসিডার করতে হবে, এই ভাইব্রেশনাল মোশনের যে ডিসক্রিটনেসটাকে ইনভলভ করে যে স্পেকট্রোস্কোপিটা, সেটা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি। কি হচ্ছে তাহলে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি কেটা, তাহলে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি or আইআর স্পেকট্রোস্কোপিতে, মানে প্রথম কথা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিকে আইআর স্পেকট্রোস্কোপি বলা হয় কেন? কারণটা হচ্ছে দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো, যে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাবে, এই ফ্রিকোয়েন্সিটা আইআর রিজিয়নের মধ্যে পড়বে। তার মানে এটা মোদ্দা কথা যে আইআর রিজিয়নে লাইট দিলে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে একটা ভাইব্রেশনাল লেভেল থেকে পৌঁছে যেতে পারবে। তাহলে ইন ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আর আইআর স্পেকট্রোস্কোপি তোমার সিলেকশন রুলটা কি? আচ্ছা, সিলেকশন রুল বলে একটা ব্যাপার আছে। সিলেকশন রুলটা হচ্ছে তোমার মানে
যে কোন লেভেল থেকে কোন লেভেল অ্যাকচুয়ালি ট্রানজিশনটা অ্যালাউড, মানে যে কোনো এনার্জি লেভেল থেকে বা যে কোনো কোয়ান্টাম স্টেট থেকে যে কোনো কোয়ান্টাম স্টেটে ট্রানজিশনটা কিন্তু অ্যালাউড নয়। হ্যাঁ, কিছু কিছু ট্রানজিশন অ্যালাউড, কিছু কিছু ট্রানজিশন অ্যালাউড নয়। এবারে আন্ডার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল সিলেকশন রুল ডেল্টা এনটা হচ্ছে +-1, অর্থাৎ পাশাপাশি দুটো লেভেলের মধ্যে মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা তোমার শুধুমাত্র হতে পারে। তাহলে ইন ভাইব্রেশন স্পেক্ট্রোস্কোপি, আইও স্পেক্ট্রোস্কোপি আন্ডার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। এবারে পরে দেখবে যে রিয়েলিস্টিক মডেলটা কিন্তু সিম্পল হারমোনিক নয়, রিয়েলিস্টিক মডেলটা হচ্ছে অ্যানহারমোনিক অসিলেটর মডেল। আর অ্যানহারমোনিক অসিলেটর মডেল হলে না করসপন্ডিং সিলেকশন রুলটা কিন্তু পাল্টে যায়। হ্যাঁ, আন্ডার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল সিলেকশন রুলটা ডেল্টা এন +-1। তো অর্থাৎ পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশনটা করতে পারবে। তার মানে ক্লিয়ারলি এটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্লিয়ারলি ইফ নিউ বি দা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি, মানে একটা লেভেল থেকে তার পাশের লেভেলে যেতে হবে, বা ডেল্টা এন +-1 মানে হচ্ছে ওই 0 থেকে 1 বা 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 3 থেকে 4 ইত্যাদি ইত্যাদি। এমন না জাম্প করে করে 0 থেকে 5 এ চলে গেলে সব করতে পারবে না। তাহলে ক্লিয়ারলি ইফ নিউ বি দ্য ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউটা তার কত হয়ে যাবে, এই দুটো লেভেলের মধ্যে এনার্জি ক্যাপ ধরো nth লেভেল এবং তার পরের লেভেলটা n+1 লেভেল, তাদের মধ্যে এনার্জি ক্যাপটা তোমাকে h দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবারে এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ছিল কত, n থেকে n+1 এ গেলে তার এনার্জি গ্যাপটা ছিল h নিউ অসিলেটর। তার মানে এটা হয়ে গেল কত, তোমার নিউ অসিলেটরের সঙ্গে সমান থাকে। নিউ আর নিউ অসিলেটর তোমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। এটার কারণটা কি, কারণটা হচ্ছে অ্যাজ ডেল্টা ই n+1, এটা কিন্তু h নিউ অসিলেটর, এইটা সে দুটোকে সমান করলে নিউটা কিন্তু নিউ অসিলেটরের সঙ্গে সমান হবে। আর এইখানে যে নিউটা লিখেছি সেটা হচ্ছে তোমার হার্জ ইউনিটে। ইন দা মানে এবারে আইআর স্পেকট্রোস্কোপি না সবসময় সেন্টিমিটার ইনভার্সে এক্সপ্রেস করা হয়। ইন দা সেন্টিমিটার ইনভার্স ইউনিট ট্রানজিশন ফ্রিকোয়েন্সি অর এখানে সময় বলা হবে তোমার ওয়েভ নাম্বার, মানে এমনি ওয়েভ নাম্বার বলা হয় কিন্তু স্পেকট্রোস্কোপিক রেসপেক্টে না এই সকাল নিউ বারটাকেও তোমার ওয়েভ নাম্বার না বলে ফ্রিকোয়েন্সি বলা হয়, শুধু ইউনিটটা ইম্পর্টেন্ট। যে নর্মাল যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটার ইউনিটটা সেকেন্ড ইউনিট বা হার্জ। আর যখন আমি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা নিউ বার দিয়ে এক্সপ্রেস করছি তার ইউনিটটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স। তাহলে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউ বারটা কত হয়ে যাবে। তাহলে এইটাকেও তোমার নিউ বার অসিলেটরটাকে তোমাকে সি দিয়ে ভাগ করতে হবে। নিউ বার মানে হচ্ছে নিউ বাই সি, তা নিউ বার সি হলে এখানে বসে নিউ অসিলেটর বাই সি, তো এটা হয়ে গেল কত 1/2πc √k/μ। তাহলে এইটা হচ্ছে তোমার সকল ট্রানজিশন ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনটা। দেখবে তোমাদের আইগার স্পেকট্রোস্কোপি অর্গানিকে পড়েছো বা বিএসসি থেকে সব পড়েছো, তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, বেন্ডিং ফ্রিকোয়েন্সি সবগুলোকে সাম সেন্টিমিটার ইনভার্সে বলা হয়। 3000 সেন্টিমিটার ইনভার্স, 2000 সেন্টিমিটার ইনভার্স, 1800 সেন্টিমিটার ইনভার্স ইত্যাদি ইত্যাদি সবটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে সেন্টিমিটার ইনভার্সে বললাম, সেন্টিমিটার ইনভার্সে বের করে রাখলাম। তাহলে এবারে এইটা তোমাকে হেল্প করবে কি, দেখে দেখো এই ইকুয়েশন থেকে তুমি ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড বের করতে পারবে। ফ্রম দিস ইকুয়েশন you can determine the force constant from this equation we can determine the force constant of the bond। কি করে না, দেখো কেটা এখানে হয়ে যাচ্ছে কত 4π² c² মিউ ইন্টু নিউ বারটা স্কোয়ার। এই ইকুয়েশনটাকে বসিয়ে তুমি ফোর্স কনস্ট্যান্টটা বের করতে পারবে। তার মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এই মডেলে যদি তুমি আইগার স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি করো, তাহলে তুমি সবসময় একটাই লাইন পাচ্ছ যেটাকে অনেক সময় ফান্ডামেন্টাল ব্যান্ড বলা হয়। সেই ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি থেকে ফোর্স কনস্ট্যান্টটা এই ইকুয়েশন থেকে তুমি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট মানে এনার্জিটাকে নিয়ে যে ডিসকাশনটা, সেই এনার্জিটা নিয়ে ডিসকাশনটাকে করলাম। তাহলে একটা হচ্ছে এনার্জি ডিসক্রিট, 2 নম্বর 0 পয়েন্ট এনার্জি নন জিরো, 3 নম্বর স্পেসিং বিটুইন দ্য সাকসেসিভ এনার্জি লেভেল সেটা হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, আর 4 নম্বর হচ্ছে ওটাকে কাজে লাগিয়ে তুমি কেমন করে
আইআর স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি করবে এবং সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড তুমি কি করে বের করবে। এটা হচ্ছে এনার্জি নিয়ে discussion। আর এবারে তুমি ওয়েভ ফাংশন নিয়ে একটু ডিসকাশন করো। দেখো ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাশনটা অনেক বেশি, কিন্তু ওয়েভ ফাংশন নিয়ে ডিসকাশনটা আমি একটু পরে করছি। এবং এখানেও তুমি দুটো তো ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট ফিচার্স আছে, তার মধ্যে অন্ততপক্ষে দুটো ভীষণ ইম্পর্টেন্ট ফিচার্স আছে, যে দুটো ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে ক্লাসিক্যালের সঙ্গে কোয়ান্টামের যে তফাৎটা তোমাকে পরিষ্কার করে দেবে। ক্লাসিক্যাল মেকানিক্সে একরকম তুমি দেখতে অভ্যস্ত, কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু আরেক রকম তোমার হবে। আচ্ছা, ধরো তুমি মানে এমনিতে আগের দিনে আমরা যখন করেছিলাম, মানে তোমার ল্যাডার অপারেটর ব্যবহার করেছিলাম, ল্যাডার অপারেটর দিয়ে আমি দেখেছিলাম যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন যেটা, সেটা যদি তুমি পেয়ে যাও, তাহলে ল্যাডার অপারেটরকে কাজ করিয়ে করিয়ে কেমন করে তুমি এক্সাইটেড স্টেটগুলোকে পেতে পারো। ল্যাডার অপারেটর পরের লেভেলে নিয়ে চলে যাচ্ছে এবং তার সঙ্গে যে কম্বাইনিং কোফিসিয়েন্টটা, ওই যে এ প্লাসটা সাইন এর উপরে কাজ করে √(n+1 × n+1) দেয়, এই যে প্রপার্টি গুলো বলা হয়েছিল, সেখান থেকে তোমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে গ্রাউন্ড স্টেটটা বা লোয়ার রাঙ্ক অফ দ্য ল্যাডার সেটাকে তুমি পেয়ে যাও। মানে সিঁড়ির যদি নিচের কি বলে সিঁড়িটা তুমি পেয়ে যাও, তাহলে সেখান থেকে জাম্প দিয়ে 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 তুমি এক্সাইটেড স্টেটগুলো সব তৈরি করতে পারবে। সেই মতো করে এনার্জি ওয়েভ ফাংশন স্টেটগুলো তুমি চেঞ্জ করতে পারবে। আচ্ছা, আরেকটা আমি এক্সপ্রেশন লিখে দিচ্ছি, যেটা হচ্ছে যে তোমাকে ওই অপারেটরের কাজে না লাগিয়ে আরেকটা ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে তুমি বিভিন্ন স্টেটের ওয়েভ ফাংশন গুলোকে বের করতে পারবে। তাহলে সেটা বলি, ডিসকাশনস অন ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন নিয়ে আচ্ছা আচ্ছা, একটা জেনারেল এক্সপ্রেশন আমি লিখে রাখি। ধরো এই সাই এন এক্স, এইটা সাই এন এক্স, হ্যাঁ, এইটা তোমার একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে। এটা মানে এটা হচ্ছে আমি জেনারেল এক্সপ্রেশন ফর দ্য ওয়েভ ফাংশন লিখছি আর কি, তাহলে ফর মানে এক্সপ্রেশন ফর ওয়েভ ফাংশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। সেটা হচ্ছে একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকবে, তার সঙ্গে একটা এইচ মানে একটা পলিনোমিয়াল থাকবে, যাকে আমি নাম দিচ্ছি এইচ এন জাই। এটা এইচ এন জাই এর মানে কি আমি একটু পরে বলছি। তাহলে e⁻⁻⁻²/2, এইটা হচ্ছে তোমার এক্সপ্রেশনটা ওয়েভ ফাংশনের। আর এখানে এবার প্রত্যেকটা টার্মের মানে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, যেখানে জাইটা কি প্রথমে বলি। দেখো, যেখানে জাইটাকে তুমি অনেক রকম ভাবে লিখতে পারো। এটাকে একটা করতে পারো, সেটা হচ্ছে তোমার আহ মানে √α × এরকম ভাবে লিখতে পারো। আবার হয় আলফাটা হচ্ছে তোমার এইরকম ভাবে না করে এক কাজ করবে, একবারে লিখে দিই। আবার এটা ওটা সেটা না করে একবারে বসিয়ে, মানে আলফা হচ্ছে √(m⍵/h cos), তাহলে সবসময় বসিয়ে দিলে যেটা দাঁড়াবে একবারে একটা √(4) হয়ে যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এমটাকে না করে তুমি মিউ করে দাও, কারণ আমি সবটাকেই রিডিউস মাস দিয়ে করে যাচ্ছি। μω/π(h cos) হোল টু দি পাওয়ার 1/4। হ্যাঁ, μω/π(h cos) টু দি পাওয়ার 1/4, তার সঙ্গে একটা এক্স পার্ট থাকবে, এক্সট্রা থাকবে। না, আমি ভুল করছি, একদম এটা 1/2। দাঁড়াতো, দাঁড়া, একদম ভুল হচ্ছে, এটা থাকবে না। আচ্ছা, আমি ওইটাই লিখে দেব, বাজে। আচ্ছা দেখ, আমি মানে এইটা আমার 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 এইরকম ভাবে মনে রাখতে সুবিধা হয়। যাইটা হচ্ছে তোমার √α × যেখানে আলফাটা হচ্ছে √k μ/h ক্রস, অথবা
তুমি যদি কে এর জায়গায় মিউ ওমেগা স্কয়ারটাকে বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে মিউ ওমেগা বাই এইচ কস। দেখো এখন তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। তার মানে যাইটা এটাকে যদি এখানে বসিয়ে দাও তাহলে সেটা কত বেরোচ্ছে রুট ওভার অফ মিউ ওমেগা বাই এইচ কস ইন্টু এক্স। তাহলে এইরকম ভাবে মনে রাখো যাইটা হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এক্স, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে মিউ বাই এইচ কস বা মিউ ওমেগা বাই এইচ কস। মানে কে এর জায়গায় মিউ ওমেগা স্কয়ার বসিয়ে দিলে রুটের মধ্যে আছে যেহেতু তাহলে মিউ স্কয়ার ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে, রুটের বাইরে বেরোলে মিউ ওমেগা বাই এইচ কস হয়ে গেল। ঠিক আছে? আর এইখানে যাইটা আচ্ছা এবারে এইটাকে হচ্ছে বলা হচ্ছে নরমালাইজেশন কনস্ট্যান্ট। nn টা হচ্ছে তোমার নরমালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা নরমালাইজেশন এক্সপ্রেশনটা বা ভ্যালুটা কি? দেখো এটা হচ্ছে এই আলফা আমি অলরেডি বলে দিয়েছি, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 একটা আগে থাকবে, তার সঙ্গে সঙ্গে যেটা থাকবে 1/2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার রুট 1/√ অফ 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে তোমার মানে এইটা, আর তার আগে থাকবে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4। এটা হচ্ছে তোমার নরমালাইজেশন কনস্ট্যান্ট। অথবা কেউ যদি আলফার এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দেয় তাহলে সেটা বেরোবে কত মিউ ওমেগা বাই পাই এইচ কস হোল টু দি পাওয়ার 1/4 1/√ ওভার অফ 2 টু দি পাওয়ার n ইন্টু n। আর কি? আর হচ্ছে এইচ এন যাইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এইচ এন যাই একে এমনিতে বলা হয় হারমাইট পলিনোমিয়াল। আসলে যখন তুমি পলিনোমিয়াল তুমি যখন এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে না ওই অ্যালজেব্রিক মেথডে, অ্যালজেব্রিক মানে অপারেটর মেথড না আর কি, মানে আমি বলছি কি যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথডে সলভ করবে তখন কতগুলো সাবস্টিটিউশনের পরে তুমি যেটা অ্যাকচুয়ালি পাবে সেটা হচ্ছে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলিউশন করে যখন তুমি অ্যাকচুয়াল ওয়েভ ফাংশনটা পাবে সেখানে তোমার হারমাইট পলিনোমিয়ালটা অ্যাপিয়ার করবে। এটা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। ঠিক আছে? আর হারমাইট পলিনোমিয়ালের না অনেক রকমের এক্সপ্রেশন আছে। অনেক রকমের এক্সপ্রেশন আছে। এবারে যে এক্সপ্রেশনটা দিয়ে সবকিছু ক্যালকুলেট করা বেশি সুবিধাজনক হয় আমি সেটা দেখেছি এইটা, এটা -1 টু দি পাওয়ার n একটা রইল, e টু দি পাওয়ার যাই স্কয়ার, এটা পজিটিভ কিন্তু e টু দি পাওয়ার প্লাস যাই স্কয়ার একটা থাকবে, আর ডি যাই বাই সরি ডি যাই না dn বাই ডি যাই টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার মাইনাস যাই স্কয়ার। এইটা হচ্ছে হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশন। আর এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে তোমার নরমালাইজেশন কনস্ট্যান্ট বলে দেওয়া হয়েছে, হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশন বলে দেওয়া আছে, আর বাইরে থাকে ই টু দি পাওয়ার মাইনাস যাই স্কয়ার বাই 2 তো আছে। আর এখানে তোমার যাইটা অ্যাকচুয়ালি কি সেগুলো সব বলে দেওয়া হয়েছে। যাইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার মানে তুমি কিন্তু যাইটা রুট ওভার অফ আলফা ইন্টু এক্স সেটা। হ্যাঁ, এবারে যখন তুমি এখানে যাই স্কয়ার বসাবে তখন বেসিক্যালি একটা আলফা ইন্টু এক্স স্কয়ার হবে। আলফাটা হচ্ছে মিউ ওমেগা বাই এইচ কস, সেসব জিনিসপত্রগুলো আছে। আচ্ছা এবারে এইগুলোর উপরে বেস করে তুমি কিন্তু বিভিন্ন স্টেটের ওয়েভ ফাংশনগুলোকে পেতে পারো। ধরো আমি যদি গ্রাউন্ড স্টেট কনসিডার করি ফর n ইকুয়াল টু 0 মানে গ্রাউন্ড স্টেট। আর n ইকুয়াল টু 0 হলে প্রথমে নরমালাইজেশন কনস্ট্যান্ট n0 টা কত হচ্ছে একটু দেখে নাও। দেখো নরমালাইজেশন কনস্ট্যান্টের আমি এই এক্সপ্রেশনটা বা এইটাই যদি ব্যবহার করি তোমার হচ্ছে n এর ভ্যালু 0 বসালে 2 টু দি পাওয়ার 0 1, আবার 0 ফ্যাক্টর হলে সেটা 1। তার মানে নরমালাইজেশন কনস্ট্যান্টটা জাস্ট আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এটাই বেরোলো। এবং এটা তুমি এই মতো করে বসালে মিউ ওমেগা বাই পাই এইচ কস টু দি পাওয়ার 1/4 হবে। আমি আলফা দিয়ে সবটাকে করছি। আচ্ছা এবারে হারমাইট পলিনোমিয়ালটা তাহলে কত হবে? দেখো n এর ভ্যালু যেহেতু 0 তুমি বলছো তাহলে 0 বসালে -1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। ই টু দি পাওয়ার যাই স্কয়ার আছে, আর ডি 0 বাই ডি যাই টু দি পাওয়ার 0, তার মানে বেসিক্যালি ডান দিকে যাচ্ছে তাকে তুমি কিছুই করছো না। যদি 1 থাকতো ফার্স্ট ডেরিভেটিভ, 2 থাকলে সেকেন্ড ডেরিভেটিভ, তুমি বেসিক্যালি এটা করছো যে তুমি কিছুই করছো না। ঠিক আছে? তাহলে কি হবে না এখান থেকে ই টু দি পাওয়ার যাই স্কয়ার থাকবে, এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস যাই স্কয়ার চলে আসবে, তাহলে আলটিমেটলি বেরোবে যেটা সেটা হচ্ছে 1।
আলটিমেটলি যেটা বেরোবে সেটা হচ্ছে 1। তার মানে দেখো তোমার নরমালাইজেশন কনস্ট্যান্ট n0 টা তুমি পেয়েছো, তোমার হারমাইট পলিনোমিয়াল যখন n ইকুয়াল টু 0 সেই এক্সপ্রেশনটা পেয়েছো। এবারে এখানে তুমি সেটা বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে গাউসের ওয়েভ ফাংশনটা কি হচ্ছে, গাউসের ওয়েভ ফাংশন দেখো ψ0, আমি এক্সটা বলছি, একটা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 এর চা নরমালাইজেশন কনস্ট্যান্ট হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার মানে আলফা এক্স স্কয়ার বাই 2 হয়ে গেল। মানে এখানে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার আছে, তাই তো, জাইটা যেহেতু রুট ওভার অফ আলফা ইন্টু এক্স বসিয়ে দিলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 আমার দাঁড়াচ্ছে। দেখো এইটা হচ্ছে তুমি যখন ল্যাডার অপারেটরে করেছিলে গাউসের ওয়েভ ফাংশনটা এটাই বেরিয়েছিল, এখন সেটাই বেরোলো। ওখানে হয়তো ঠিক আছে মিউ ওমেগা বাই এইচ কস এর টার্মসের জিনিসটা লেখা ছিল, এটা তো খুব সহজেই তুমি বসিয়ে দিতে পারো। আলফা যেহেতু মিউ ওমেগা বাই এইচ কস, হ্যাঁ তুমি এখানে বসিয়ে দিলে তার মতো করে তো বেরোবে। আমি আর ওই মিউ ওমেগা বাই এইচ কস এতটা বড় এক্সপ্রেশন না লিখে ওটাকে আলফা দিয়ে এক্সপ্রেস করছি, মানে এখানে আরেকবার আমি লিখে দিচ্ছি আর আলফাটা কিন্তু মিউ ওমেগা বাই এইচ কস, মানে তুমি চাইলে আলফার জায়গায় মিউ ওমেগা বাই এইচ কস এটা তুমি রিপ্লেস করতে পারো, কারণ আগে এই আলফা ইন্ট্রোডিউস না করে মিউ ওমেগা বাই এইচ কস সামথিং এটা করা ছিল তখন ল্যাডার অপারেটর থেকে করেছি। আচ্ছা ঠিক একই রকম ভাবে ধরো n ইকুয়াল টু 1 দেখছো, n ইকুয়াল টু 1 হলে নরমালাইজেশন কনস্ট্যান্টটা কত, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 বাই 4 হলো। আর এখানে দেখো n এর জায়গায় যখন তখন 1 বসাচ্ছ তার 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 থাকছে, আর 1 ফ্যাক্টরিয়াল মানে 1 থাকে, মানে একটা 1 বাই রুট 2 কিন্তু একটা থেকে যাচ্ছে, এইটা ইন্টু 1 বাই রুট। আর হারমাইট পলিনোমিয়ালটা এখন দেখো এটা দেখো মাইনাস 1 টু দি পাওয়ার 1, এটা যে মাইনাস 1 টু দি পাওয়ার 1 তার মানে একটা মাইনাস থাকবে, তার সঙ্গে ই টু দি পাওয়ার জাই স্কয়ারটা রইলো, এই যে ই টু দি পাওয়ার জাই স্কয়ার যেটা সেটা রইলো। তারপরে যেটা হচ্ছে তোমাকে একবার ডেরিভেটিভ করতে হবে ডি ডিজাই অফ ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার। কি হচ্ছে এটা মাইনাস ই টু দি পাওয়ার জাই স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1 ইন্টু 2 জাই এটা ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার। এটা তুমি জাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ারটা যেমন আছে তেমন রয়ে যাবে, আর মাইনাস জাই স্কয়ারের ডেরিভেটিভ করলে মাইনাস 1 ইন্টু 2 জাই তোমার রয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো এই পার্টটা কেটে গেল, মাইনাস 1 মাইনাস মাইনাস 1 কেটে গিয়ে প্লাস 1 হয়ে গেল, মানে যেটা বেরোলো সেটা হচ্ছে 2 ইন্টু জাই। আচ্ছা তাহলে 2 ইন্টু জাই, এবারে জাই এর জায়গায় তুমি রুট ওভার অফ আলফা ইন্টু এক্স বসিয়ে দেবে, তার মানে সাই ওয়ানটা এখন কি দাঁড়াচ্ছে, সাই ওয়ান এক্সটা দেখো প্রথম কথা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 বাই 4 ইন্টু 1 বাই রুট 2, এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপরে হারমাইট পলিনোমিয়ালটা যেটা 2 ইন্টু জাই, জাই মানে কত রুট ওভার অফ আলফা ইন্টু এক্স এইটা, আর তারপরে কি পড়ে আছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 এটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 টা মানে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার বাই 2, এখানে জাই এর ভ্যালুটা রুট ওভার আলফা এক্স বসালে তুমি বসিয়ে দিলে শুধু হারমাইট পলিনোমিয়াল এবং নরমালাইজেশন কনস্ট্যান্ট তার মতো করে চেঞ্জ হলো, ঠিক আছে। এবারে কিছু সিম্পলিফাই তুমি করে নিতে পারো, করে নিয়ে আলটিমেটলি এটা দাঁড়াবে তোমার দেখো একটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 বাই 4 হলো রুট ওভার অফ 2 রুট ওভার অফ 2 ইন্টু আলফা ইন্টু এক্স একটা টার্ম রইলো, এই যে 2 আর রুট 2 কেটে গিয়ে উপরে একটা রুট 2 হলো রুট ওভার 2 আলফা হলো একটা এক্স রইলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2। এইটা হলো তোমার ফার্স্ট এক্সারসাইজ টেস্টের ওয়েভ ফাংশন। এই ফর্মুলা থেকে তুমি এইরকম ভাবে ওয়েভ ফাংশনগুলোকে তৈরি করে ফেলতে পারছো। তো এখানে একটা মানে নরমালাইজেশন কনস্ট্যান্ট আছে তার এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 আছে। আচ্ছা আরেকটা আমি করে দেখিয়ে দিই, ধরো n ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু 2, সরি n ইকুয়াল টু 2, তাহলে প্রথমে নরমালাইজেশন কনস্ট্যান্টটা আগে বের করে নিই। নরমালাইজেশন কনস্ট্যান্টটা n2 টা কত হবে, নরমালাইজেশন কনস্ট্যান্ট n2 টা হয়ে গেল দেখো আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 বাই 4 1 বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার রুট। এই যে এখানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 বাই 4 1 বাই রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 আর n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা আমি বসালাম। বসালে কি হচ্ছে দেখো, ও 2 টু দি পাওয়ার n টা তো এখানে 2 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তাহলে n এর জায়গায় 2 বসাচ্ছ, 2 টু দি পাওয়ার
টু ইন্টু টু থাকছে, তার মানে এটা কত দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমার 1/2√2 একটা থাকছে, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 থাকছে, এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে হারমাইট পলিনোমিয়ালটা দেখো, এইটা দেখো, প্রথমটা হচ্ছে -1, তার পাওয়ার n ছিল, তার পাওয়ার এখানে 2 হয়ে গেল, ই টু দি পাওয়ার জাই স্কয়ার একটা আছে, এবার এটা সেকেন্ড ডেরিভেটিভ হয় d2/d জাই স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার, মানে এই যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনে তুমি জাস্ট n এর জায়গায় 2 বসিয়ে দিয়েছো। এই যে হারমাইট পলিনোমিয়াল যে এক্সপ্রেশনটা আছে এখানে n এর জায়গায় তুমি 2 বসিয়ে দিয়েছো, এটা 2 হয়ে গেছে, -1 এর পাওয়ার 2 হয়ে গেলে ওটা +1 হয়ে গেল, dn/d জাই টু দি পাওয়ার n, তাহলে তোমার n এর জায়গায় 2 বসাচ্ছে, মানে সেকেন্ড ডেরিভেটিভ তোমাকে করতে বলা হয়। আর চলো করে ফেলি, দেখো -1 এর স্কয়ার মানে এটা 1 হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার জাই স্কয়ারটা পড়ে রইল। আর আমি প্রথমবার যদি ডেরিভেটিভ করে নিই, দেখো প্রথমবার ডেরিভেটিভ করলে কি হয় সেটা আগে অলরেডি আমি করে দেখে নিয়েছি, -2 জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার, তাহলে এটা হচ্ছে -2 জাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার, ফার্স্ট ডেরিভেটিভটাকে করার পর। তারপরে কত হবে ই টু দি পাওয়ার জাই স্কয়ার, এবার হচ্ছে এটা -2, তখন ডেরিভেটিভ করছো, তাহলে জাইয়ের ডেরিভেটিভ করে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার হয়ে গেল, প্লাস জাইটাকে কনস্ট্যান্ট রেখে এটা ডেরিভেটিভ করলে আবার -2 জাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হচ্ছে না, ই টু দি পাওয়ার জাই মানে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার এক লাইন লিখে দিই, তাহলে -2 ই টু দি পাওয়ার জাই স্কয়ার, এটা হচ্ছে 1 মাইনাস, হ্যাঁ তোমার এটা হচ্ছে কত, 1 মিনিট 4 জাই স্কয়ার, এটা হচ্ছে হ্যাঁ এটা 1 থেকে গেলে এটা হচ্ছে -4 জাই স্কয়ার হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার কমন গেল, তা দেখো ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার প্লাস জাই স্কয়ার কেটে গেল, -2 এখানে গুণ হয়ে গেলে তাহলে 2 ইন্টু 4 জাই স্কয়ার মাইনাস 1 হয়ে যাচ্ছে এইটা। তাহলে দেখো মানে হারমাইট পলিনোমিয়ালটা যখন তোমার হচ্ছে মানে তুমি যখন n এর ভ্যালু 2 করছো তখন তোমার এইটা বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে তাহলে ওয়েভ ফাংশনটা যখন তুমি লিখছো ψ2x টা আমি একদম আলফার জায়গায় সবটা তো মানে জাই বা আলফা ইত্যাদি টার্মসে দেখেছি, মানে আমি জাইয়ের জায়গায় √α ইন্টু এক্স টাকে বসিয়ে দেবো। তাহলে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হচ্ছে তোমার এই ধরো 1/2√2 ইন্টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এটা। তারপরে হারমাইট পলিনোমিয়াল থাকছে 2 ইন্টু 4 আলফা এক্স স্কয়ার মাইনাস 1 থাকছে, তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 থাকছে। কিছু তোমার কেটে যেতে পারে, মানে এটা ধরো তুমি কেটে নিলে মানে 2 আর 2টা বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত 1/√2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 4 আলফা এক্স স্কয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2, এটা হচ্ছে ψ2x। এক সেকেন্ড ধর তো।
দেখো, তাহলে ওই ফর্মুলা থেকে না তুমি এইরকম করে প্রচুর মানে ψ0, ψ1, ψ2, ψ3 এরকম ভাবে বিভিন্ন ওয়েভ ফাংশন করে তুমি তৈরি করতে পারো। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ψ0 এর এক্সপ্রেশনটা তুমি লিখেছো, ψ0 এর এক্সপ্রেশনে পরিষ্কার এটা কি? এটা একটা ইভেন ফাংশন। ψ1 টা দেখো, এটা অড ফাংশন, এখানে x আছে। আবার ψ2 দেখো, আবার সেটা x স্কয়ার আছে, মানে ইভেন ফাংশন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে, হ্যাঁ বলো, হ্যাঁ, হ্যাঁ বলো, আরে আগের স্লাইডটার একবার এই জায়গাটা একবার বলবেন, কোন জায়গাটা? যেখানে ওর ইয়েটা হচ্ছে না, মানে ফোর্সটা কি করে হচ্ছে, কি হয় না? ও ঠিকই বলেছো, এখানে এখানে দুইটা তো বাইরে আছে, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। মানে এটা এটা এখানে দুইটা বাইরে রাখা আছে, তাই এটা 2 হবে, ঠিকই, এটা 2 হবে। আমি আমি দুইটা বাইরে কমন, মানে 4 টা হচ্ছে দুইটা আমি গুণ করে মনে মনে গুণ করে দিয়েছিলাম, গুণটা তো আমি করিনি অ্যাকচুয়ালি, এটা 2 হবে। 2 2 2 2, একদমই ঠিক বলেছো। হুম, এটা মানে আমি দুইটা বাইরে কমন রেখেছি, মানে 4 জাই স্কয়ার মাইনাস 2 হচ্ছে সেকেন্ড, মানে যেটা তোমার পরের হার্মিট পলিনোমিয়ালটা হয়, দুইটা বাইরে কমন নিয়ে নিলে 2 জাই স্কয়ার মাইনাস 1 হবে। ঠিকই বলেছো। আর এবারে দেখো, যেটা ইম্পর্টেন্ট দেখো, এই যে ψ0x টা যেটা করলে তুমি, এটা কিন্তু ইভেন ফাংশন ছিল, ইভেন ফাংশন। ψ1x টা সেটা অড ফাংশন। ψ2x টা যখন করছো সেটা আবার ইভেন ফাংশন। ψ3x টা আমি কষিনি, তুমি নিজে যদি কষে নাও তাহলে দেখতে পাবে এটা আবার হবে হচ্ছে তোমার অড ফাংশন। ঠিক আছে? তার মানে এটা দাঁড়াচ্ছে এখান থেকে যে, এই ভাইব্রেশনাল কোয়ান্টাম না এন এর ভ্যালু যদি তোমার 0, 2, 4, 6 ইত্যাদি হয়, তখন ওয়েভ ফাংশন গুলো আর ইভেন, হ্যাঁ, এন এর ভ্যালু যখন ইভেন হচ্ছে এখানে, মানে n ইকুয়াল টু 0, 2, 4, 6 এগুলো, তখন তোমার ওয়েভ ফাংশন গুলো তোমার ইভেন হচ্ছে। আর n এর ভ্যালু উল্টো দিকে যখন 1, 3, 5, 7 এইগুলো হচ্ছে, তখন যে ওয়েভ ফাংশন আর অড হচ্ছে। ঠিক আছে? ওয়েভ ফাংশন ইভেন আর ওয়েভ ফাংশন তোমার অড। আচ্ছা, এবারে এইটা যেটা, এটা একটা জেনারেল থিওরেম, মানে মানে বেসিক্যালি মোদ্দা কথা হচ্ছে ওয়েভ ফাংশন গুলো একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করে, মানে আইদার সেটা ইভেন নাহলে একটা অড। এইটা না একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই ইম্পর্টেন্ট থিওরেমের এটা কনসিকুয়েন্স। থিওরেমটা কি? ওই যে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ইভেন ফাংশন হয়, মানে পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার কেসে কি হাফ কে এক্স স্কয়ার, তো এটা একটা ইভেন ফাংশন। যদি পোটেনশিয়াল এনার্জিটা তোমার ইভেন ফাংশন হয়, তাহলে তোমার ওয়েভ ফাংশন গুলো মাস্ট বিলংস টু ডেফিনাইট প্যারিটি। মানে কথাটা হচ্ছে কি, যদি এমন হতো যে ইফ দ্য পোটেনশিয়াল এনার্জি is an even function, then the wave function must belong to a definite parity, সেটা হচ্ছে ইভেন অর অড। এবারে দেখো, তাহলে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জিটা কত না, হাফ কে এক্স স্কয়ার, মানে ক্লিয়ারলি এক্ষেত্রে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স। এটা ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, মানে পরিষ্কার বোঝা গেল এটা একটা ইভেন ফাংশন, মানে পোটেনশিয়াল এনার্জি ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন যদি হয়, তো তার মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন হবে না হলে অড হবে। ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন হবে না হলে অড হবে। ঠিক আছে? তো ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল এনার্জি ইভেন ফাংশন হয়ে যাচ্ছে বলে এটা ইমপ্লাই করবে যে ওয়েভ ফাংশন মাস্ট বি আইদার ইভেন অর অড। ওয়েভ ফাংশন গুলো আইদার ইভেন হবে না হলে অড হবে।
আচ্ছা, এবারে যদি তুমি ওয়েভ ফাংশনের স্কোয়ার করে নাও তাহলে প্রবাবিলিটি ডেনসিটি হয়। এবার অড ফাংশনের স্কোয়ার করলেও ইভেন হয়ে যাবে, ইভেন ফাংশনের স্কোয়ার করলেও কিন্তু অড হয়ে যাবে। মানে যেটা সাই মডিউলাসের স্কোয়ার, যেটা মানে এখানে রিয়েল ফাংশন মানে সাই মডিউলাসের স্কোয়ারে যা, এমনি ওয়েভ ফাংশনের স্কোয়ারও তা। এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি। এই প্রবাবিলিটি ডেনসিটি এইটা কিন্তু তোমার অলওয়েজ ইভেন, অলওয়েজ ইভেন। ঠিক আছে? এবার আমি যদি ছবি আঁকি, ধরো আমি দুটো ছবি পাশাপাশি তোমার এঁকে দেখাচ্ছি, ধরো এই মাঝখানের রেসপেক্টেই দেখাই, আমি এক্স এর রেসপেক্টে ছবিটা যদি আঁকি তাহলে তোমার এই রকম করে ছবিটাকে আঁকছি, দেখে গেল। এই একটা, হবে। তো এখানে যেটা প্লট করা হচ্ছে সেটা হচ্ছে সাই এন এক্সটাকে প্লট করছি, আর এখানে প্লট করছি সাই এন এক্স তার মডিউলাসের স্কোয়ারটা। মানে এখানে ওয়েভ ফাংশন প্লট করবে, এখানে তার প্রবাবিলিটি ডেনসিটিটাকে প্লট করবে। আর এবার আমি যেটা করছি, বিভিন্ন এই এনার্জি লেভেল গুলোকে একটুখানি প্রথমে দেখিয়ে দিই। এইটা হচ্ছে n ইকুয়াল টু 0, এটা তোমার n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, এটা n ইকুয়াল টু 3 অ্যান্ড সো অন। এখানেও ঠিক একই রকম ভাবে এটা ধরো তোমার n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 4 ইত্যাদি। মানে এটা বিভিন্ন এনার্জি লেভেল গুলোকে আমি just দেখিয়ে দিই। আচ্ছা, এবার গাউস স্টেট ওয়েভ ফাংশনটা যখন তুমি দেখছো সেটা কিরকম দেখতে, না ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। দেখো এটা বেসিক্যালি গাউসিয়ান ফাংশন। এই যে ফাংশনটা, এটা যে গাউসিয়ান ফাংশন বলা হয়। মানে গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে যেটা হবে, দেখো এক্স ইকুয়াল টু 0 তে তার ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে, এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে ওটা সিমেট্রিক, এবং যখন এক্স প্লাস মাইনাস ইনফিনিটির দিকে যাবে ওটা আস্তে 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 তোমার 0 দিকে যাবে। আমি যদি ছবিটাকে আঁকি, ধরো এক্ষেত্রে তোমার ছবিটা দেখতে হলো তোমার এরকম একটা দেখতে হবে, এরকম আর মানে এইরকম দেখতে আর। আর এই যখন স্কোয়ার করে ফেলছো তখন সেটা গাউসিয়ানই থাকছে, শুধু তোমার যেটা ব্যাপার যে এটা একটুখানি একটুখানি ইয়ে করবো আর। দেখো ছবিটা আমি অত ভালো করে আঁকতে পারছি না। আচ্ছা, এবারে যখন সাই ওয়ান এক্সটা করছো, দেখো সাই ওয়ান এক্স এর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এখানে এক্স থাকার জন্য, এক্স যখন পজিটিভ জিনিসটা পজিটিভ, এক্স যখন নেগেটিভ তখন জিনিসটা নেগেটিভ। আর এক্স যখন পজিটিভ হচ্ছে, দেখো তোমার একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। আর এক্স ছোট হলে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, এক্স বড় হলে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তার মানে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, এটা প্রথমে তোমার এইটা এইরকম ভাবে এই লিনিয়ারলি এরকম বাড়লো, বেড়ে এটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা এটা দিকে করবে এক্সপোনেনশিয়ালি। আর এদিকটা হচ্ছে যেটা একটা অড ফাংশন, এদিকটা হচ্ছে এক্স এর মতো করে লিনিয়ারলি বাড়লো এখানটা। সরি সরি, এটা এটা উল্টো দিকে ছবিটা হয়ে গেছে, এটা এটা পরে আঁকবো। মানে এইখানে এখানে হচ্ছে জিনিসটা কি হচ্ছে, এক্স যখন পজিটিভ জিনিসটা হচ্ছে, মানে এই জায়গাটা এক্সটা 0, হ্যাঁ এটা হচ্ছে এক্সটা 0, এদিকটা পজিটিভ দিক, এটা হচ্ছে তোমার নেগেটিভ দিক। এখানে হচ্ছে এই মাঝখানটা এক্স ইকুয়াল টু 0, এটা নেগেটিভ দিক, এটা তোমার পজিটিভ দিক, এটা।
এক্ষেত্রে এই প্রথমটা এখানটা লিনিয়ারলি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা কমতে থাকবে। এটা ঠিক এরকম করে লিনিয়ারলি কমলো, কমে সেটা ম্যাক্সিমাম মিনিমামে গিয়ে এরকম রকম। আর যদি এটা এতে করো তুমি, যখন স্কোয়ার করে ফেলবে, স্কোয়ার করে ফেললে কি হবে, তখন সবটা পজিটিভ হয়ে যাবে, আর এক্সটা এক্স স্কোয়ার হয়ে গেল, তখন এই এক্স ইকুয়াল টু জিরোর অ্যারাউন্ডে এই জায়গাটা হচ্ছে তোমার প্যারাবোলিক, পুরো তারপর সেটা ম্যাক্সিমামে গিয়ে কমলো, আর এটা ঠিক একই রকম ভাবে এইরকম ভাবে গিয়ে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, এই জায়গাটা কিন্তু প্যারাবোলিক্যালি এটা সাই টুটা হলো, এটা সাই জিরো সাই ওয়ানটা হলো। আচ্ছা তারপরেরটা দেখো, তারপরেরটা তুমি যদি সাই টুটাকে দেখো, তাহলে পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, এক্স এ যখন জিরো জিনিসটা নেগেটিভ, এক্স এ যখন জিরো জিনিসটা নেগেটিভ, তারপরে একটা সময়ে এটা জিনিসটা নেগেটিভ দিয়ে স্টার্ট করলো, আর একটা সময়ে যখন টু আলফা এক্স স্কোয়ারটা ওয়ানের সঙ্গে সমান হচ্ছে, তখন জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখো, সেটা টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তো তাহলে এক্স এর এমন একটা ভ্যালু নিলাম যাতে করে টু আলফা এক্স স্কোয়ার ওয়ানের সঙ্গে সমান, তখন যেটা জিরো হয়ে যাচ্ছে। তারপরে এক্সটা যদি আরো বড় হয়ে যায়, তখন জিনিসটা তোমার পজিটিভ হয়ে যাবে। তার মানে এটা এখান থেকে স্টার্ট হলো, স্টার্ট হয়ে সে এইরকম ভাবে গেল, একটা সময় পর জিরো, তারপর আবার সেটা কমে গিয়ে জিরোর দিকে যাওয়ার চেষ্টা করছে, এটাও ঠিক একই রকম ভাবে এই গেল, এইরকম ভাবে গিয়ে সে আস্তে আস্তে জিরোর দিকে যাওয়ার চেষ্টা করছে। এরকম। তাহলে এটা যদি স্কোয়ার করে নাও যদি তুমি, তাহলে কি হবে, এটা স্কোয়ার করে নিলে এটা দাঁড়াবে যেটা এরকম হলো, এরকম দেখতে হবে। হ্যাঁ, এটা অ্যান্ড সো অন। এর পরেরটাও ঠিক একই রকম ভাবে যদি তুমি দেখো, এটা দাঁড়াবে তোমার, মানে ওয়েভ ফাংশনে যদি এক্সপ্রেশনটাকে লিখতে তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধে হতো। যাকে এক্সপ্রেশনটা মানে প্রবাবিলিটি ডেন্সিটিটা যেমন তোমার পক্ষে অনেক সহজ, একটা সিমিলারিটি তুমি বলে দিতে পারছো, কিন্তু ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি এর জন্য কেমন দেখতে, সেটার জন্য তোমার একটুখানি কষা উচিত ছিল। যাকে মানে আমি মোটামুটি ভাবে তোমার করে দেখিয়ে দিচ্ছি। এটা এইখান থেকে এটা প্রথমে দিকটা নেগেটিভ হয়, নেগেটিভ হয়ে এরকম ভাবে হয়, আর এইটা এইরকম করে অড ফাংশন আর কি এরকম হয়। হ্যাঁ, এরকম স্কোয়ার যদি তুমি করে নাও, তাহলে এটা এই জায়গাটা জিরো এরকম দেখতে হবে, এরকম দেখতে। আচ্ছা তাহলে এই ছবি থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমার দেখার দরকার আছে। প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখার দরকার আছে, সেটা খেয়াল করে দেখো যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা, ডিস্ট্রিবিউশন ফর লোয়ার কোয়ান্টাম স্টেট, মানে ভি ইকুয়াল টু জিরো ওয়ান টু এইগুলো আছে, মানে যখন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা বেশ কম, তখন সেটা ক্লাসিক্যাল যে ডিস্ট্রিবিউশন তার থেকে কমপ্লিটলি আলাদা। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর লোয়ার কোয়ান্টাম স্টেট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ফার্স্ট লেকচারে যখন বলেছিলাম, কেমন ছিল খেয়াল করে দেখো, সেখানে ছিল যে ইকুইলিব্রিয়াম পজিশনে যেহেতু পার্টিকেলটা বেশি স্পিডে মুভ করে, সেখানে প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম ছিল, আর টার্নিং পয়েন্টের দিকে সেটা তোমার আস্তে আস্তে বেড়ে গিয়ে ওটা ম্যাক্সিমাম হয়েছিল। কিন্তু তুমি যদি এই গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে দেখো, ধরো এই প্রথমটা হচ্ছে সাই জিরো, গ্রাউন্ড স্টেটের জন্য দেখো তুমি পরিষ্কার দেখছো ইকুইলিব্রিয়াম পজিশন এক্স ইকুয়াল টু জিরো, তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম, মানে ক্লাসিক্যালি যেখানে এক্স ইকুয়াল টু জিরো সেখানে সেটা মিনিমাম ছিল, টার্নিং পয়েন্টের দিকে ম্যাক্সিমাম ছিল। এখানে কিন্তু পুরো উল্টোটা, সেটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা লোয়ার কোয়ান্টাম স্টেট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবিটা আর আমি এখানে আঁকছি না। হ্যাঁ, তাহলে তুমি পরিষ্কার তফাৎটাকে বুঝতে পারবে। কিন্তু বাট when quantum number is very high,
কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হয়ে যায় না, ছবির নেচারটা খেয়াল করে দেখো, আমি যখন সাই 0 সাই 1 সাই 2 সাই 3 কয়েকটা এঁকেছি, তা থেকে একটা জিনিস আস্তে আস্তে কেমন করে পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে কিরকম পরিষ্কার হচ্ছে দেখো, প্রবাবিলিটি ডেনসিটি গুলো ছড়িয়ে পড়ছে এবং মাঝের দিকের পিকের হাইট গুলো কম, পরের দিকের গুলো টার্নিং পয়েন্টের দিকের করসপন্ডিং পিক গুলো হচ্ছে তোমার বড় হচ্ছে। তাহলে বাট হোয়েন কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি হাই, দেন quantum mechanical probability distribution, quantum mechanical probability distribution becomes similar to classical probability distribution। ঠিক আছে, এইটা এবং এটা হওয়ার কথা, কারণ বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল তাই বলে, দিস ইজ এ consequence of Bohr's correspondence principle, this is a consequence of Bohr's correspondence principle। মানে বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল অনুযায়ী কি বলা হয় যে কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হবে, তখন কোয়ান্টাম নাম্বার খুব ভেরি হাই হয়ে যাবে, তখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যাবে, তখন এই সিচুয়েশনটা দাঁড়াবে। মানে আমি ধরো এখান থেকে একটা ছবিতে এঁকে তোমাকে দেখি যে ধরো যদি এরকম হতো যে আস্তে 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 এইটা হচ্ছে তোমার ধরে নাও একটা এনটা টেন্স ধরো ইনফিনিটি হয়ে গেছে, তখন ছবিটার নেচারটা হবে তোমার এরকম হতে থাকবে। মানে মানে বেসিক্যালি দেখো এই যে ডিস্ট্রিবিউশনটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে টার্নিং পয়েন্টের দিকে জিনিসটা আস্তে 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 বেড়েছে, আর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কিন্তু এটা তোমার কমের দিকে গেছে। আর তাহলে এন যখন টেস্ট টু ইনফিনিটি, তখন ক্লাসিক্যালি এবং কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা মোরালেস তোমার একই রকমের হতে চাইছে। এইটা এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল রেজাল্ট। এটা ক্লাসিক্যাল রেজাল্টটা দেখবে, ক্লাসিক্যালের যে ছবিটা যে আঁকা ছিল দেখবে এরকম দেখতে আঁকা ছবি আঁকা ছিল তোমার, এরকম আঁকা ছিল। আর কোয়ান্টাম মেকানিক্যালি দেখো তোমার জিনিসটা যখন এন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে তার সেরকম একটা হওয়ার চেষ্টা করবে। সেটা আমি বলেছি যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে, কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সমান। তাহলে এইটা আরেকটা জায়গা, যে জায়গায় ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্সটা তুমি দেখতে পাচ্ছ, বা ক্লাসিক্যালের সঙ্গে কোয়ান্টামের যে তফাৎটা ছিল সেই তফাৎটা কিভাবে এলিমিনেটেড হচ্ছে যখন কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হচ্ছে, সেটা তুমি এখানে বুঝতে পারছো। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা দেখো। আর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, সেটা হচ্ছে এই যে যে তুমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যদি দেখো, তাহলে এই টার্নিং পয়েন্ট তো বেসিক্যালি এই জায়গাটা দেখো, টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু পার্টিকেলটা পাওয়ার একটা ফাইনাইট সম্ভাবনা আছে। দেখো এখানে দেখো টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার একটা ফাইনাইট প্রবাবিলিটি কিন্তু তোমার আছে। এই যে টার্নিং পয়েন্টের বাইরে দেখো পার্টিকেলকে পাওয়ার একটা কিন্তু প্রবাবিলিটি আছে। ছবি থেকে পরিষ্কার বা ওয়েভ ফাংশন থেকেও তোমার সেটা পরিষ্কার। তাহলে দেখো যেটা নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ফর ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর, classical linear simple harmonic oscillator, probability of finding the particle outside the classical turning point, outside the classical turning point is 0। তাহলে মানে for linear simple harmonic classical simple harmonic oscillator, probability of finding the particle outside the classical turning point সেটা হচ্ছে 0। But for quantum linear simple harmonic oscillator, there is a finite probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। মানে ছবি থেকে তোমার পরিষ্কার যে দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, জিনিসটা এটা দাঁড়াচ্ছে যেটা
যেটা হচ্ছে যেখানে ক্লাসিক্যালি পার্টিকেলটা থাকতে পারে না সেখানে কোয়ান্টাম মেকানিক্যালি পার্টিকেলটা থাকতে পারছে। তাহলে ফর কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এই যে ফেনোমেননটা যেটা ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসিবল রিজিয়নে ইভেন পার্টিকেলটা তুমি পাচ্ছ যাকে বলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। দিস ইজ এ ফেনোমেনন অফ দিস ইজ এ ফেনোমেনন অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে এটা। ফেনোমেনন অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, ঠিক আছে? তাকে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ফেনোমেননটা মানে যেখানে ক্লাসিক্যালি পার্টিকেলটা থাকার কথা নয় কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলটা থাকছে তাকে বলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, ঠিক আছে? তাই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জন্য কিন্তু পার্টিকেলটা তুমি আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট তুমি পাচ্ছ। তাহলে এটা আরেকটা জায়গা যেখানে থেকে ক্লাসিক্যাল অসিলেটর এবং কোয়ান্টাম অসিলেটর তোমার আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা ক্যালকুলেশন তোমাকে করতে হয় যে ধরো এই টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনাটা কতটা। ধরো ফর গ্রাউন্ড স্টেট আমি দেখি, ফর গ্রাউন্ড স্টেট দেখো তুমি যদি প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে চাও কোথায় না যেখানে মড এক্সটা গ্রেটার দেন মড এ অর্থাৎ ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে মানে মানে ফর গ্রাউন্ড স্টেট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট আমি দেখতে চাইছি। তাহলে সেটা কত হবে না যেখানে মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করে যখন মড এক্সটা হচ্ছে এর থেকে বেশি মানে আমি মানে এটা মানে হচ্ছে এই যে টার্নিং পয়েন্ট এইটা ধরো তুমি যদি প্লাস এ বলো এইটা হচ্ছে তোমার মাইনাস এ মানে যেখানে টোটাল এনার্জি এটা টোটাল এনার্জি মানে এই যে এনার্জিটা লেখা হচ্ছে এটা টোটাল এনার্জি। টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যখন ক্রস করে সেটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট। কারণ এই দুটো পয়েন্টে কাইনেটিক এনার্জি এটা 0, পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি তোমার একই হয়ে যাচ্ছে। এটা প্লাসে এটা মাইনাসে। তাহলে এর বাইরে এই যে এইখানে পাওয়ার সম্ভাবনা আর এদিকে হচ্ছে এইখানে পাওয়ার সম্ভাবনা। এর বাইরে পাওয়ার সম্ভাবনা কতটা আমি সেটা দেখতে চাই। সেখানে আমি করেছি যে এখন মানে এক্সটা প্লাস এর থেকে বেশি বা মাইনাস এর থেকে কম। সেখানে অ্যাকচুয়ালি মড এক্সটা গ্রেটার দেন আমি এ লিখেছি এইটা। এটা কত হবে তাহলে? এটা দেখো দুদিকে সমান তাহলে 2 ইন্টু ইন্টিগ্রাল ধরো এ থেকে ইনফিনিটি সাই 0x মডিউলাস স্কয়ার ডিএক্স এইটা মানে সাই এক্স মডিউলাস স্কয়ার এইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটি। এবারে তুমি এ থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করে ডান দিকটা হলো আর ডান দিক বাদিক সমান বলে 2 টাইমস হয়ে যাবে। এটা এটা হলো এটা 2 ইন্টু ইন্টিগ্রাল এ থেকে ইনফিনিটি। আচ্ছা সাই 0x যেটা এইটা হচ্ছে তোমার দেখো আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 এর 4টা এখন 1 এর 2 হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2টা আলফা এক্স স্কয়ার হয়ে গেল ইনটু ডিএক্স হয়ে গেল। তাই এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। আর ইন্টিগ্রেশনটা কষার জন্য আমি কি করে এগোচ্ছি দেখো। আচ্ছা এগোচ্ছি এইরকম করে আমি বললাম যে লেট মানে তুমি ফর্মুলা মুখস্থ করে লিখে দিতে পারো কিন্তু আমি অঙ্কটাকে গামা ফাংশন দিয়ে করি। লেট আলফা এক্স স্কয়ারটা তুমি জেড ধরো তাহলে 2 আলফা এক্স ডিএক্স এটা কত হয়ে যাচ্ছে ডিজেড হয়ে যাচ্ছে। 2 আলফা এক্স ডিএক্স এটা হচ্ছে ডিজেড হয়ে যাচ্ছে। এবারে ডিএক্সটাকে তুমি দিচ্ছ ডিজেড বাই 2 আলফা এক্স এইটা সরি ডিজেডটা তাহলে এখানে ডিজেড মানে সরি সরি ডিএক্সটা লিখতে হবে। আমি তো এক্সটাকে জেড দিয়ে রিপ্লেস করবো তাহলে এখানে ডিএক্সটা কত হলো ডিজেড বাই 2 আলফা এক্স এটা হয়ে যাচ্ছে দেখো ডিজেড বাই 2 আলফা এক্স এর জায়গায় আবার কি বসাবো রুট ওভার অফ জেড বাই আলফা তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড বাই 2 ইন্টু রুট ওভার অফ আলফা। আর একটা জিনিস এখানে জাস্ট করে নেওয়া যাক দেখো যখন এক্স ইকাল টু 0 তো জেড ইকাল টু 0 হলো কিন্তু এক্স যখন এ তখন জেডটা কত হবে মানে আমার এখানে এখানে লিমিটটা তো এক্স ছিল এ থেকে ইনফিনিটি সরি জিরোটা দরকার নেই তো এক মিনিট দেখো লোয়ার লিমিটটা হচ্ছে এক্স যখন তোমার এ তখন জেডটা কত জেডটা হচ্ছে আলফা এ স্কোয়ার
আচ্ছা, আর এক্স যখন তোমার ইনফিনিটি, তোমার জেডটা ইনফিনিটি। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে। দেখো এখানে এই যে আরেকটা জিনিস একটু ক্যালকুলেট করে নাও, এই যে টার্নিং পয়েন্টটা একটু বুঝে নাও। টার্নিং পয়েন্টে কি হবে না, অ্যাট দ্য টার্নিং পয়েন্ট, at the turning points potential energy যেটা, হাফ এম বা হাফ কে এক্স স্কোয়ার, যেভাবে লিখবে আর কি, হাফ কে এক্স স্কোয়ার মানে মিউ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা হলো তোমার পোটেনশিয়াল এনার্জিটা, সেটা টোটাল এনার্জির সঙ্গে সমান হবে। আর টোটাল এনার্জিটা কত, হাফ এইচ প্লাস ওমেগা এটা। সেখান থেকে এটা তুমি ক্যালকুলেট করতে হাফ হাফ কেটে চলে গেল, তাহলে হয়ে যাচ্ছে কত, একটা এইচ, একটা তোমার মানে ওমেগা ওমেগা একটা কেটে চলে গেল, তাহলে এইচ ক্রস বাই মিউ ইন্টু ওমেগা তার স্কোয়ার রুট, এইটা। এটা হচ্ছে তোমার মানে টার্নিং পয়েন্ট যেটা, এটা হচ্ছে তোমার রুট ওভার অফ এইচ ক্রস বাই মিউ ওমেগা, এটা এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। মানে কি হলো, যে টার্নিং পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হবে। পোটেনশিয়াল এনার্জি হাফ মিউ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, আর টোটাল এনার্জিটা হচ্ছে তোমার হাফ এইচ ক্রস ওমেগা। এই দুটোকে তুমি সমান করলে হাফ হাফ কেটে চলে গেল, একটা ওমেগা কেটে চলে গেল, এটা হয়ে গেল তোমার এইচ ক্রস বাই মিউ ওমেগা। তাহলে এবারে এখান থেকে এই আলফা এ স্কোয়ারটাকে তুমি ক্যালকুলেট করে দেখো, আলফাটা হচ্ছে মিউ ওমেগা বাই এইচ কস ছিল, আর এ স্কোয়ারটা হচ্ছে এইচ কস বাই মিউ ওমেগা হলো, তার মানে এটা বেসিক্যালি 1 হয়ে গেল। তার মানে তুমি যখন এই ইন্টিগ্রেশনটাকে ক্যালকুলেট করছো, পিটা যেখানে মড এক্সটা গ্রেটার দ্যান মড এ, অর্থাৎ টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা তুমি দেখছো, তাই এক্সপ্রেশনে টুটা যেমন আছে থাক, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার একের দুইটা বাইরে বেরিয়ে যাক। এবার ইন্টিগ্রাল এটা হয়ে গেল 1 থেকে ইনফিনিটি, কেননা এই এ যে যখন তোমার এক্স এর লিমিটটা যখন এ, তখন জেড এর লিমিট আলফা এ স্কোয়ার, আলফা স্কোয়ার ইজ নাথিং বাট 1, এটা হলো। কিন্তু এবারে তুমি যখন বসাচ্ছ এখানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জেড আছে, আর ডিএক্স এর জায়গায় তুমি কি বসাচ্ছ না, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিজেড বাই 2 ইন্টু রুট ওভার অফ আলফা। দেখো রুট আলফা কেটে চলে গেল, তাহলে কি পড়ে রইল, 2 বাই রুট পাই এইটা ইন্টু ইন্টিগ্রাল 2 বাই রুট পাই। আচ্ছা, আমার একটা ভুল হয়েছে করা, 1 মিনিট, 1 মিনিট, মানে ভুলটা কিছুই না, আমি সাবস্টিটিউশনটাকে করেছিলাম যে গামা ফাংশনের ফর্মে নিয়ে যাব বলে, কিন্তু গামা ফাংশনে না সবসময় লিমিটটাকে করতে হয় কি জানো তো, লিমিটটাকে করতে হয় 0 থেকে ইনফিনিটি এইটা। কিন্তু এখানে তো আমি লিমিটটা 0 থেকে ইনফিনিটি করব না, এখানে এটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল যেটা, যে আলফা এক্স স্কোয়ারটা এইটা একটুখানি চেঞ্জ করে দিতে হবে, মানে অন্য কিছুই না। আমি ওটাকে এরার ফাংশন বা কোএরার ফাংশনে নিয়ে আসবো। এরার ফাংশন বা কোএরার ফাংশনে নিয়ে আসতে গেলে না, এরার ফাংশন বা কোএরার ফাংশন থেকে নিয়ে আসতে গেলে তোমার, 1 মিনিট, এরার ফাংশন বা কোএরার ফাংশনে নিয়ে আসতে গেলে ওই শেষে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বা ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার এরকম দেখতে হয়। তো এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল তোমার এই আলফা এক্স স্কোয়ারটা হচ্ছে জেড স্কোয়ার, মানে বেসিক্যালি রুট ওভার অফ আলফা এক্স ইকুয়াল টু জেড হওয়া উচিত, যাতে করে ডিএক্সটা হচ্ছে তোমার ডিজেড বাই রুট আলফা ফর্মে তুমি লিখতে পারবে। এবারে ওই যেটা লিমিটটা আমি এখানে আবার বসিয়ে দিচ্ছি, এক্স ইকুয়াল টু তোমার এ হলে জেডটা হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এ, আর এক্স ইকুয়াল টু ইনফিনিটি হলে যেটা তোমার ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এইখানে যেটা হলো, এখানে এই এই এইটা আলটিমেটলি 1ই বেরোবে, তাহলে রুট ওভার অফ আলফা ইন্টু এ, তাহলে লিমিটটা হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এ, তাহলে রুট ওভার অফ মিউ ওমেগা বাই এইচ কস, আর এটা হচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই মিউ ওমেগা, তাহলে 1ই হলো। এবারে যখন লিমিটটা বসাচ্ছ তুমি, 2 আলফা বাই হোল টু দি পাওয়ার 1/4 1 থেকে ইনফিনিটি, এইটা হয়ে গেল দেখো ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল, আর ডিএক্স এর জায়গায় ডিজেড বাই রুট ওভার অফ আলফা হল এটা। রুট আলফা কেটে গেল, তার 2 বাই রুট 5 ইন্টিগ্রাল 1 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড হল।
আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি একে বলা হয় কোয়েরার ফাংশন। কোয়েরার ফাংশন অফ ওয়ান এটা হচ্ছে কোয়েরার ফাংশন। মানে এরার ফাংশন আর কোয়েরার ফাংশন আছে, দিস ইজ নাথিং বাট দ্য কোয়েরার ফাংশন অফ ওয়ান। এবং কোয়েরার ফাংশন এটার ভ্যালু হচ্ছে 0. তোমার এই 166 এরকমের মতো। কোয়েরার ফাংশন অফ ওয়ান এর তুমি দেখবে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইয়ে, ক্যাস্টেলনের বই বলো বা আমাদের বই বলো, যেখানে তুমি জাস্ট কোয়েরার ফাংশন অফ ওয়ান এর এক্সপ্রেশন ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 0.166। তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে বাইরে পাওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে 0.160, টোটাল প্রবাবিলিটি তো 1, তো তার মানে কি অ্যারাউন্ড তোমার অফ দ্য অর্ডার অফ 16 to 17% মানে প্রবাবিলিটি of finding the particle outside the classical turning point। এটা কার জন্য? ফর দ্য গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটের জন্য তোমার অ্যারাউন্ড এই 16 to 17% একটা প্রবাবিলিটি থাকবে অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। এমনি ক্লাসিক্যালি বাইরে কিন্তু পাওয়ার সম্ভাবনা 0, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ফর দ্য গ্রাউন্ড স্টেট 60 to 70% প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তো এইভাবে তুমি অঙ্কটাকে কষতে পারছো যে অ্যারাউন্ড তোমার 16% প্রবাবিলিটি থাকছে পার্টিকেলটাকে বাইরে পাওয়া। ঠিক আছে? 84, 8 মানে এটা 4 না, এটা 16 পয়েন্ট, 15 পয়েন্ট না, এটা 16 পয়েন্ট, এটা 15.15 এর মধ্যে, এটা 15 to 16% মানে এর ভ্যালুটা হচ্ছে তোমার 0.1517 এরকম, 157 এর মতো। কোরের ফাংশনের ভ্যালুটা হচ্ছে এই 1.7 এর মতো। তার মানে বেসিক্যালি একবারে লিখে দিলে 15.7% এরকমই লিখে দিচ্ছে একবার। এত থেকে এত রেঞ্জ এরকম না করে আমি বলে দিচ্ছি ওটা অ্যারাউন্ড তোমার এই 15.7% প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টানেল। তো দেখো তাহলে এই এই যে পার্টটা, যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং পার্টিকেলকে আউটসাইড দ্য বক্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, হ্যাঁ, মানে পার্টিকেলটা আউটসাইড দ্য বক্স মানে আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা আমি অঙ্ক করতে তোমাকে দেখালাম। আর তাহলে এইটা একটা জায়গা যেখানে কিন্তু ক্লাসিক্যাল অসিলেটর এবং কোয়ান্টাম অসিলেটরের মধ্যে তুমি তফাৎটাকে দেখতে পাচ্ছ। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে যদি তোমার কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায়, when n tends to infinity, then probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্টস, এটা তোমার টেন্ডস টু 0 হয়ে যাবে। মানে তুমি যদি একটা প্লট আঁকো, ধরো এদিকে তুমি দুটো জিনিসকে প্লট করছো, এদিকে ধরো কোয়ান্টাম নাম্বার প্লট করা হচ্ছে, এটা এবার দুটো কোয়ান্টিটি তুমি ধরো ডিফাইন করছো, এই একটা ধরো এই একটা, এখানে হচ্ছে প্রবাবিলিটিটা যেখানে মড এক্সটা গ্রেটার দেন মড এ, অর্থাৎ বাইরে পাওয়ার সম্ভাবনা, এখানে প্রবাবিলিটিটা যখন মড এক্সটা লেস দেন মড এ, অর্থাৎ ভেতরে পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? এই দুটো যোগফল কত হবে না, দুটো যোগ করলে তোমার জিনিসটা হচ্ছে 1 হওয়ার কথা। আর টোটাল প্রবাবিলিটি তো 1, তো এটা যোগ করলে প্রবাবিলিটি 1 হওয়ার কথা। এবারে যেটা তুমি দেখতে পাচ্ছ যে এই যে মানে ভেতরে থাকার সম্ভাবনাটা, এটা আস্তে 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 বেড়ে 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 তোমার আস্তে 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 এটা 1 হয়ে যাওয়ার চেষ্টা করছে। আর বাইরে পাওয়ার সম্ভাবনাটা এটা তোমার কি হচ্ছে না, আস্তে 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 তোমার এইভাবে কমতে 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 তোমার এটা আস্তে 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 0 দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। মানে যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যাবে, তখন দেখো এই যে মড এক্স গ্রেটার দেন মড এ, অর্থাৎ বাইরে পাওয়ার সম্ভাবনাটা 0 দিকে চলে যাচ্ছে। আর যখন তোমার এনটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, তখন ভিতরে পাওয়ার সম্ভাবনাটা জাস্ট আস্তে আস্তে 1 এর দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এটা আবার একটা কনসিকুয়েন্স অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, সরি মানে মানে ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স।
ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স যেটা বলে যে কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে গেলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, সেটাই এখানে হচ্ছে। দিস ইজ এগেন এ কনসিকুয়েন্স অফ বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল, এটাই লিখেছি, বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। এখানে কনসিকুয়েন্স অফ বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল, এটা তোমার বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল যেটা বলে যে কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে গেলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হবে, এবং সেটা সেরকমই হচ্ছে, মানে ক্লাসিক্যালি কোয়ান্টাম মেকান টানেলিং কিছু থাকবে না, অর্থাৎ বাইরে পাওয়ার সম্ভাবনাটা জিরো হবে, এবং সেদিকে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে এই চারটে জায়গায় ক্লাসিক্যাল কোয়ান্টামের তফাৎটা তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর জায়গা থেকে, 2 নম্বর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে, 3 নম্বর হচ্ছে 0 পয়েন্ট এনার্জি থেকে, আর 4 নম্বর হচ্ছে তোমার এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ এই জায়গা থেকে। আচ্ছা, আরো দু একটা কথাবার্তা বলে দিই, সেটা হচ্ছে যে এক্ষেত্রে ডিজেনারেসিটা সবসময় হচ্ছে 1 হবে, অর্থাৎ যেহেতু ওয়ান ডাইমেনশনাল প্রবলেম সেখানে ডিজেনারেসি সবসময় 1, অর্থাৎ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু কোনো ডিজেনারেসি থাকে না, প্রত্যেকটা এনার্জি লেভেল কিন্তু নন ডিজেনারেট হবে। এটা মানে এটা একটা থিওরেম আছে, থিওরেম যেটা বলে যে যদি ধরো পোটেনশিয়াল এনার্জিটা এইটা যদি নন সিঙ্গুলার হয়, অর্থাৎ কোথাও সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে না, নন সিঙ্গুলার মানে পোটেনশিয়াল এনার্জিটা কোথাও তো মানে ইনফিনিটি হবে না, আর ওয়েভ ফাংশনটা যদি টেন্স টু 0 হয়, যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, দেন যেটা হবে, দেন ইন ওয়ান ডাইমেনশন there is no degeneration, ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি হয় না। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা তোমার নন সিঙ্গুলার হতে হবে, ওয়েভ ফাংশনটা টেন্স টু 0 হতে হবে যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, তখন দেন ইন ওয়ান ডাইমেনশন দেয়ার ইজ নো ডিজেনারেসি। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা ভিরিয়াল থিওরেম বলে একটা থিওরেম আছে, এটা একটু এখানে বলে নেওয়া যায়। তো ভিরিয়াল থিওরেম কি বলে, ধরো ইফ পোটেনশিয়াল এনার্জিটা ভি অ্যাজ আর এর ফাংশন, সেটা ধরো এরকম একটা হলো, এ আর টু দি পাওয়ার এস এর মতো দেখতে হলো, এসটা যেখানে পাওয়ার আর এটা এটা দেন তোমার যেটা হবে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে বেসিক্যালি ভিরিয়াল থিওরেম। হ্যাঁ, যদি পোটেনশিয়াল এনার্জিটা আর এর পাওয়ার এস এর সঙ্গে প্রপোর্শনাল হয়, আর এখানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে এখানে এটা কিছু না, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের মতো, মানে এটা তোমার ওই দুদিকে ডাইমেনশনাল মিসম্যাচ বা ইত্যাদিকে ম্যানেজ করবে, সেটা একটা কনস্ট্যান্ট কিন্তু সি টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এস এর মতো যদি হয়, আরটা হচ্ছে একটা তোমার ওই মানে পোটেনশিয়াল এনার্জির পজিশনের ফাংশন হবে, এটা হচ্ছে পজিশন কোঅর্ডিনেট, ওয়ান ডাইমেনশন হলে সেটা এক্স বা ইত্যাদি ইত্যাদি। 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি হয় এটা। এবং এখান থেকে তুমি যেটা পেতে পারো সেটা হচ্ছে, দেখো যদি তুমি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করো, টোটাল এনার্জির অ্যাভারেজটা এটা কাইনেটিক এনার্জি অ্যাভারেজ প্লাস পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ। এবার কাইনেটিক এনার্জি তুমি লিখলে পোটেনশিয়াল এনার্জিটাকে তুমি এখান থেকে কি লিখে দিতে পারতো, 2 বাই এস ইন্টু কাইনেটিক এনার্জি লিখতে পারতো, তার মানে এটাকে তুমি লিখতে পারো 1 প্লাস 2 বাই এস ইন্টু এইটা, বা কেউ যদি কাইনেটিক এনার্জি থেকে টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন লিখবে মনে করে, এস বাই এস প্লাস 2 ইন্টু টোটাল এনার্জির অ্যাভারেজ। এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জির সঙ্গে টোটাল এনার্জির সম্পর্ক। পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সম্পর্ক তাহলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি 2 বাই এস, যেহেতু 2 বাই এস এর এস এস কেটে গেল, তাহলে 2 বাই এস প্লাস 2 ইন্টু এইটা। তাহলে টোটাল এনার্জি জানলে তার কাইনেটিক এনার্জি কতটা হবে, পোটেনশিয়াল এনার্জি কতটা হবে, সেইটা এখান থেকে তুমি বুঝতে পারবে। আর এবারে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, মানে ভিরিয়াল থিওরি তুমি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, যে কোনো এর ক্ষেত্রে আনহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের কেসে কি, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, দেখো পোটেনশিয়াল এনার্জিটা কেমন দেখতে, হাফ কে এক্স স্কয়ার, তাই না? তার মানে পরিষ্কার এখানে এসটাকে তোমাকে ধরতে হবে কত, 2 ধরতে হবে, যে আর টু দি পাওয়ার এস, এখানে এক্স স্কয়ার মানে এস ইকুয়াল টু 2 ধরতে হবে। তখন কি দাঁড়াচ্ছে দেখো, 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি করে 2 ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি বলে, তখন কাইনেটিক এনার্জির অ্যাভারেজ আর পোটেনশিয়াল এনার্জি সমান হবে। তখন কাইনেটিক এনার্জি অ্যাভারেজটা হচ্ছে হাফ ইন্টু টোটাল এনার্জির অ্যাভারেজ হবে, বা পোটেনশিয়াল এনার্জিটাও তোমার হাফ ইন্টু টোটাল এনার্জি অ্যাভারেজ হবে, এগুলো তুমি পরিষ্কার দেখতে পাবে। ঠিক আছে।
আছে? তাহলে এই ভিরিয়াল থিওরেমের পার্টটাও তোমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে যতটুকু কথাবার্তা বলার আমরা বলে দিলাম। তাহলে হারমোনিক অসিলেটর মোটামুটি ৪ ঘন্টার মতো লেকচার বা ৪ ঘন্টা বা তার থেকে আরেকটু বেশি লেকচার আমাদের দেয়া হলো। তাহলে এটা নিয়ে আর আলোচনা আমরা করব না। তাহলে পরের দিন আমাদের অন্য টপিক গুলো আছে, সেই টপিক গুলো আমরা আলোচনা করব। ভেরিয়েশন প্রিন্সিপালটা তো পৌলমী পড়িয়ে দিচ্ছে। তো আগে মনে হয় একটা বা কটা ক্লাস নিয়ে নিয়েছিল। আর বাকি যেটা বাকি পড়ে আছে সেটা আজকে পড়িয়ে দেবে। আর তারপর আমি সিলেবাসটাকে দেখে নিচ্ছি। ১ম এ ওই মানে বিভিন্ন ফাইনাইট ভেরিয়াল প্রবলেম, কনিক পেনি মডেল এগুলো সব ছিল। এই কনিক পেনি মডেল পার্টিকুলারলি ছিল। সেইটা আমরা পরের দিন যাবো। আমার পিরিয়ডিক পোটেনশিয়াল, কনিক পেনি মডেল যেখানে তোমার ওই সলিডের এর জন্য এটা খুব দরকার আরকি। সলিডের পিরিয়ডিক ল্যাটিসের জন্য এটা খুব দরকার। সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে আজকে আমরা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ? নেক্সট দিন এই জায়গা থেকে নেক্সট যে টপিকটা আছে সেটা দিয়ে স্টার্ট করা যাবে। তাহলে আমরা এখানে শেষ করে দিই। এন্ড অফ লেকচার 4। দেখো যা বলেছি ব্যাপারগুলো পরিষ্কার তো? এখান থেকে কিন্তু পরীক্ষায় নেট থেকে শুরু করে প্রচুর জায়গায় প্রচুর কোশ্চেন্স আছে। আমি একদম কিছু, কিছু জেনারেল থিওরেমের কথা বলে গেছি। ভিরিয়াল থিওরেম একটা বললাম, সেখান থেকে অনেক রকমের কোশ্চেন আসতে পারে। এটাকে বলে নন ডিজেনারেসি থিওরেম। এই যে থিওরেমটা, এই থিওরেমটাকে বলা হয় নন ডিজেনারেসি থিওরেম। যে ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে তোমার ডিজেনারেসি থাকতে পারে না। নন ডিজেনারেসি থিওরেম এটা আছে। হ্যাঁ? তারপরে তোমার আগে তোমার এই একটা যেটা পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক হলে, এই যে পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রি বা ইভেন ফাংশনস হলে তাহলে ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। এই থিওরেম তাহলে কতগুলো জেনারেল থিওরেমে কিন্তু আমি এখানে উল্লেখ করে গেছি। আর স্পেসিফিক্যালি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, স্পেসিফিক্যালি হারমোনিক অসিলেটর প্রবলেমের জন্য ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনের নেচার গুলো, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এগুলো তো আলোচনা করা হয়েছে আর। ঠিক আছে? তো দেখো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। ভিডিওগুলো ভালো করে দেখবে, এগুলো তোমার আস্তে 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 সব পরিষ্কার হবে। ঠিক আছে?